ঈশ্বর যখন দুহাত দিয়ে সাজিয়ে তোলেন প্রকৃতিকে, তখন তা হয়ে যায় ভূস্বর্গ। আর তা কোথাও নয়, রয়েছে আমাদের ভারতে, যার নাম কাশ্মীর। ফুল, ফল, উদ্ভিদ, প্রকৃতি আর আকর্ষণীয় উপত্যকা, রয়েছে ঝর্ণা, বড় বড় হ্রদ, আর রয়েছে ঐতিহাসিক সৌধের সহ অবস্থান। ভূস্বর্গের এই সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। জীবন যেন এখানেই হয়েছে সার্থক। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় উপত্যকা হলো এই কাশ্মীর। ভগবানের সবচেয়ে ভালো অনুভূতি যেন এখানেই প্রকাশ পেয়েছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা, আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। সমগ্র উপত্যকাটি যেন সৌন্দর্যের গরিমায় গৌরবান্বিত। বহু দেশি বিদেশি পর্যটক এখানে আসেন প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে। আমরা গত 22শে অক্টোবর সুদূর দক্ষিণের শহর ব্যাঙ্গালোর থেকে রওনা দিয়ে মোট 8 দিন অর্থাৎ 29 তারিখ অবধি কাশ্মীর দর্শন করেছি। ঘুরেছি সোনমার্গ, পেহেলগাঁও, গুলমার্গ, দুধপাথরি আর শ্রীনগর শহর। আমার আজকের ভিডিও সোনমার্গ থেকে শুরু। তাহলে আপনারাও চলুন আমার সাথে ভূস্বর্গের অনুভূতি নিতে। আমরা এখন রয়েছি শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই এয়ারপোর্টের আরেক নাম হলো শেখ উল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি কাশ্মীরের বাডগাম ডিস্ট্রিক্টে অবস্থিত, আর শ্রীনগর শহর থেকে 12 কিলোমিটার দূরত্ব। এখানে সমস্ত রকম এয়ারওয়েজই আসে, যেমন জেট এয়ারওয়েজ, গো এয়ার, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, ইন্ডিগো। আমরা যেহেতু ব্যাঙ্গালোর থেকে এসেছি, সেই জন্য আমরা এয়ারওয়েজটি বেছে নিয়েছিলাম। তার কারণ ট্রেনে আসলে 2-3 দিন এক্সট্রা হাতে সময় নিয়ে আসতে হবে। আর কলকাতা থেকে যারা আসবেন তারা কিভাবে আসবেন তার সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভ্রমণ পিপাসুদের মনে একটা স্বপ্ন থেকেই থাকে, সেটা হলো ড্রিম ডেস্টিনেশন কাশ্মীর ঘুরতে যাওয়া। আমরাও সেই স্বপ্ন একটু একটু করে তৈরি করেছিলাম, আর আজ হতে চলেছে সেই স্বপ্ন পূরণ। আমরা সপরিবারে এসে গেছি কাশ্মীর ঘুরতে। কাশ্মীরে আমরা কোথায় যাচ্ছি, কোথায় থাকছি সেটা তো বলবোই, তার সাথে কিছু অফবিট ডেস্টিনেশনের খোঁজ দেওয়ার চেষ্টা করি। আর থাকবে বিভিন্ন জায়গার ছোট ছোট গল্প, ইতিহাস। আর সেই জন্যই আমার চ্যানেলের নাম রূপাস ট্রাভেল স্টোরিজ। তাহলে চলুন কাশ্মীর ভ্রমণে বেরিয়ে পড়ি। আর একটু সময় নষ্ট না করে, আমরা ব্যাঙ্গালোর থেকে যখন এলাম তখন টেম্পারেচার ছিল 23 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে টেম্পারেচার দেখাচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। বাইরে গেলে হয়তো হাওয়া পাবো। এখনো আমরা এয়ারপোর্টে ট্যাক্সির জন্য ওয়েট করছি। এয়ারপোর্টের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না। আমরা এখন এয়ারপোর্টের বাইরে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা দরকার, সেটা হলো কাশ্মীরে কিন্তু প্রিপেড সিম চলবে না। তাই আমরা আসার আগেই পোস্টপেড সিম নিয়ে নিয়েছিলাম। আর এখানে এয়ারপোর্ট থেকে বেরিয়েই পাশের স্টলে আপনারা পোস্টপেড সিম নিয়ে নিতে পারেন। অ্যাক্টিভেট হতে একটু সময় লাগে। এয়ারপোর্টের চারিদিকটা ছিল জনমানব শূন্য প্রায়, আর ছিল নিশ্চিদ্র নিরাপত্তা। এখন ঘড়িতে বাজে 4:40। আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছিলাম 11টার সময়। মাঝখানে দিল্লিতে ব্রেক জার্নি করে আবার শ্রীনগরে আসলাম। এই হলো শ্রীনগর এয়ারপোর্টের বাইরের দিকটা। বেশ সুন্দর সাজানো গোছানো চারিদিকটা। এয়ারপোর্টটা বেশি বড় নয়, কিন্তু বেশ সুন্দর। ঝকঝকে আকাশ, পরিষ্কার আকাশ, ওয়েদার খুব সুন্দর। এখানে বলে রাখা ভালো, এয়ারপোর্টের বাইরে কিন্তু সেরকম কোনো রেস্টুরেন্ট নেই। আমরা খোঁজ করতে করতে পৌঁছালাম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া স্টাফ ক্যান্টিনে। যতক্ষণ না ট্যাক্সি আসে ততক্ষণ আমরা এখানে কিছু স্ন্যাক্স খেলাম।
এখানে স্ন্যাক্স আইটেম সবই পাওয়া যায়। ট্যাক্সি আসতে আসতে হয়ে গেল প্রায় সন্ধে। এখন আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রাতের ডাল লেক। আমাদের এই পুরো ট্যুরটাই প্যাকেজ ট্যুরের আন্ডারে ছিল, সমস্ত কিছুই ছিল প্রি বুকড, তাই হোটেল থেকেই ট্যাক্সি পাঠিয়ে দিয়েছিল আমাদের পিক আপ করতে। প্যাকেজ ট্যুরের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ছিল আমাদের হোটেলের রুম। এখানের সমস্ত হোটেলেই ইলেকট্রিক কম্বল দেওয়া থাকে, আর বাকি সমস্ত হোটেলে যা থাকে এখানেও তাই ছিল। আগের দিন হোটেলে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই সেদিনে আর কোথাও বেরোনো হয়নি। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গের দিকে। আমাদের কাশ্মীর ভ্রমণের প্রথম গন্তব্যস্থল ছিল সোনমার্গ। চলুন যেতে যেতে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে জেনে নেওয়া যাক সোনমার্গ সম্পর্কে। আমরা শ্রীনগর থেকে যাচ্ছি আরও নর্থ ইস্টের দিকে। সোনমার্গ হলো জম্মু কাশ্মীরের গান্ডারবাল ডিস্ট্রিক্টে। এটি ৮৯৬০ ফিট উচ্চতায় অবস্থিত। প্রাচীনকালে তিব্বত যাওয়ার রাস্তা ছিল এই পথেই, যা অ্যানসিয়েন্ট সিল্ক রোড বলে পরিচিত। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স প্রায় ৮০ কিলোমিটার। আমাদের পৌঁছতে সময় লেগেছিল প্রায় ২ ঘন্টা। আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বলে তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম, নাহলে কিন্তু এই রাস্তাতেও জ্যাম হয়। আমাদের এই যাত্রাপথে রাস্তা কিন্তু খুবই সুন্দর ছিল। কিছু কিছু জায়গায় একটু খারাপ হলেও পুরো রাস্তাটাই খুবই ভালো ছিল। ওই দূরে দেখা যাচ্ছে হিমালয়ান রেঞ্জ। পুরো রাস্তাটাই আমরা আস্তে আস্তে হিমালয়ান রেঞ্জ দেখতে পাচ্ছিলাম। সোনমার্গে সবচেয়ে বেশি সৌন্দর্য দেখতে পাওয়া যায় এপ্রিল থেকে জুন মাসে। তখন এখানে টেম্পারেচার থাকে 15 থেকে 30 ডিগ্রি। সাইনবোর্ডে লে কার্গিল দ্রাস বাঁ দিকে আর ডান দিকে গুমরি বালতাল সোনমার্গের ডিস্টেন্স লেখা ছিল। অনেকক্ষণ জার্নি করার পর আমরা এখানে কিছুক্ষণ ব্রেক নিলাম। রাস্তার দুধারের দৃশ্য এত সুন্দর ছিল, আমাদের ড্রাইভারই সাজেস্ট করলো এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য আর দৃশ্য উপভোগ করার জন্য। সামনে দেখা যাচ্ছে স্বচ্ছ ঘন নীল সিন্ধু নদী। আজকে আমাদের কাশ্মীর সফরের প্রথম দিন। আমরা এখন সোনমার্গের দিকে। সকালবেলা টেম্পারেচার ছিল 4 ডিগ্রি, এখন অনেকটাই কম, কিন্তু একটা ঠান্ডা আমেজ তো আছেই। আস্তে আস্তে রাস্তার দৃশ্য এত সুন্দর, যা বলে বোঝানো কঠিন। আমি ক্যামেরায় যতটা সম্ভব করেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আমরা এখন সোনমার্গ থেকে যাচ্ছি জিরো পয়েন্টে। জিরো পয়েন্টে যাওয়ার পথে আমরা দেখলাম অমরনাথ যাত্রা শুরু হওয়ার যে রাস্তা, সেটা আস্তে আস্তে দেখতে পেলাম। আর দেখতে পেলাম হেলিপ্যাড। অমরনাথ যাত্রা শুরু হওয়ার পয়েন্টের পাশেই হেলিপ্যাড, আর নিচে দেখা যাচ্ছে বালতাল ভ্যালি। আর এই সোজা যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে অমরনাথ যাওয়ার রাস্তা। এই হলো হেলিপ্যাড অমরনাথ যাওয়ার জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরের লাস্ট ভিলেজ সারবল। এরপর থেকে কিন্তু আর কোনো জনবসতি এখানে নেই। শীতকালে কিন্তু এই সব এলাকা পুরো বরফে ঢেকে যায়, তখন এখানকার গ্রামবাসীরা শ্রীনগরের দিকে চলে যান। सरबल कश्मीर का लास्ट विलेज, तो इसका बाद क्या है? नहीं क्या इसके बाद?
প্রসঙ্গত বলে রাখি, শ্রীনগর থেকে যে গাড়ি নিয়ে আমরা সোনমার্গে এসেছিলাম সেটা কিন্তু সোনমার্গে চলবে না, আলাদা করে আবার ট্যাক্সি বুক করতে হয়। তাই আমরাও আলাদা করে ট্যাক্সি বুক করেছিলাম। ভাড়া নিয়েছিল 5,500 টাকা। বালতাল ভ্যালি, ভ্যালির পাশে বয়ে চলেছে সিন্ধু নদী। সিন্ধু নদী ছাড়াও এখানে আরো দুটো নদী আছে, সেটা হলো একটা নীলাম নদী আর একটা ঝালেম নদী। আমরা যেটা ঝিলাম নদী বলি, কাশ্মীরিরা বলেন ঝালেম নদী। এই জন্য 3 সিস্টার্স রিভারও বলা হয়। সোনমার্গ থেকে 0 পয়েন্ট আসার পথে পাহাড়ের প্রতিটা কোণে এক অপার সৌন্দর্য লুকিয়ে আছে, যা আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম। আপনারাও দেখুন, পাহাড়ের ওপর দিকটা পুরো বরফের চাদরে মোড়া। এখন আমরা যাচ্ছি জজিলা পাস পয়েন্টে। এটি হলো ভারতের সবচেয়ে শেষ গিরিখাত পয়েন্ট, আর এখান থেকে কার্গিলও যাওয়া যায়। এই জজিলা পাসের রাস্তা কিন্তু পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে একটি, কিন্তু আশেপাশের অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সব ভয় ভুলিয়ে দিয়েছিল। এখানে কিন্তু সবসময় ওয়েদার ঠিক থাকে না, সবটাই নির্ভর করছে আপনার ভাগ্যে ওয়েদার আপনাকে কতটা সাথ দেবে, আর নির্ভর করছে ড্রাইভারের উপর, যিনি আপনাকে গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলার জন্য সুযোগ করে দেবেন। কেননা এই জজিলা পাসের পুরো রাস্তাটাই ছবি তোলার জন্য আদর্শ জায়গা। আর আমরা কিন্তু সেদিক দিয়ে খুব লাকি ছিলাম, ছবি তোলা, নামা, ওঠা, গাড়ি দাঁড় করানো কোনোটাই অসুবিধে হয়নি। আর ওয়েদারও ছিল খুব সুন্দর। আমরা এসে পৌঁছেছি জজিলা পাসে। এই জজিলা পাস নিয়ে একটা ছোট্ট গল্প আছে, চলুন জেনে নেওয়া যাক সেই গল্পটা কি। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা রাস্তার বাঁকে। ওই দূরে দেখা যাচ্ছে একটা হার্টের আকৃতির ছোট্ট মনুমেন্ট। এটি তৈরি হয় স্বর্গীয় ক্যাপ্টেন H.C. বাদেরার স্মৃতিতে। ইনি এই রাস্তা তৈরির কাজে দায়িত্বভার নিয়েছিলেন। 1954 সালের 27শে জুলাই একদিন তিনি তার জিপে বসে এই কার্ভ নিয়ে আলোচনা করছিলেন, আর হঠাৎই জিপটি তার খাদে পড়ে যায় এবং তিনি মারা যান। সেই থেকে এই বেনটি স্মরণ করা হয় ক্যাপ্টেন কার্ভ বা ক্যাপ্টেন মোড নামে। শ্রীনগর থেকে লে যাওয়ার সময় এই বাঁকটির পর থেকেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক রাস্তা। তার জন্য এখানে একটি মন্দিরও নির্মাণ করা হয়েছে, যেখানে প্রতিটা গাড়ি দাঁড়ায় আর ক্যাপ্টেন মোডের স্মৃতির ফলকে বিনম্র শ্রদ্ধা আর মন্দিরে প্রণাম করে যাত্রা শুরু করেন। আমরাও তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে রওনা দিলাম। সোনমার্গের 0 পয়েন্টে এখন আমি দাঁড়িয়ে আছি। বরফে ঢাকা পাহাড়, নদী, ঘন সবুজ উপত্যকা সব মিলিয়ে মনে হচ্ছিল যেন এক স্বর্গীয় পরিবেশ। আর এখানে কিন্তু কখনোই বরফ গলে না, সারা বছরই এখানে বরফ দেখতে পাওয়া যায়, তাই এর নাম 0 পয়েন্ট। 0 পয়েন্টের অবস্থান 11,420 ফিট উচ্চতায়, আর এটি কাশ্মীর আর লাদাখের মধ্যে একটা লিঙ্ক তৈরি করেছে, যাকে বলা হয় গেটওয়ে অফ লাদাখ। সোনমার্গ থেকে 0 পয়েন্টের দূরত্ব 25 কিলোমিটার। চলুন, এরপর রয়েছে দারুণ একটা চমক। এই হলো সেই চমক। এখানে অর্থাৎ 0 পয়েন্টের এই স্পটে অক্টোবর মাসে আমরা প্রচুর বরফ পেয়েছি আর সবাই মিলে খুব আনন্দ করেছি। বরফের মধ্যে হাঁটাচলা করার জন্য সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের জুতো রেন্ট করতে হয়েছিল।
যার ভাড়া ছিল পার পেয়ার 250 টাকা। আমি এখন পাহাড়ের ওপর থেকে ভিউটা দেখতে পাচ্ছি। নিচে দেখুন সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা এই সাইডে রাস্তাটা দিয়ে ওপরে উঠে এসেছি। আমরা এখন পাহাড়ের নিচে নেমে এসেছি। এবারে আমরা যাব একটা অফবিট জায়গায়। পাহাড়ের নিচে যে খালি জায়গাগুলো দেখা যাচ্ছে শীতকালে কিন্তু পুরোটাই বরফে ঢাকা থাকে, আর এখানে নানা রকম অ্যাক্টিভিটিস হয়। এটা হলো 0 পয়েন্টের ট্যাক্সি স্ট্যান্ড, আর সামনে দেখা যাচ্ছে ছোট ছোট অনেক খাবারের দোকান। এরপর আমরা যেখানে যাব সেখানে কিন্তু সব লোকাল ট্যাক্সি নিয়ে যায় না, আমরা এক্সট্রা চার্জ দিয়ে ওখানে এসেছিলাম। চার্জ নিয়েছিল 2000 টাকা। 0 পয়েন্টের সফর এখানেই শেষ করে আমরা এবার নতুন গন্তব্যের দিকে রওনা দেব। আমরা এখন যে জায়গাটায় এসেছি সেই জায়গাটা হলো গেটওয়ে অফ লাদাখ। এখানে রয়েছে একটা ক্যাফেটার নাম গুমরি ক্যাফে, যা সোনমার্গ আর দ্রাসের মাঝে অবস্থিত। এই ক্যাফেটা মিলিটারিদের দ্বারা পরিচালিত। আর রয়েছে যে সমস্ত বীর সেনারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ওয়ার মেমোরিয়াল, আর রয়েছে একটা ছোট্ট শিব মন্দির। ক্যাফের বাইরে এই কাঠের স্ট্রাকচারটাতে দেখুন কি সুন্দর লেখা আছে প্রতিটা জায়গা এখান থেকে ঠিক কতটা ডিস্টেন্সে। আজকে আমরা লাঞ্চ করলাম এই গুমরি ক্যাফেতে। এখানে আমরা খেলাম ম্যাগি আর খেলাম মোমো। ক্যাফের ভেতরের দেওয়ালে যুদ্ধের সময় বিভিন্ন সময়ের সব স্মৃতি তুলে ধরা আছে। ক্যাফের কিছু দূরেই সেই ছোট্ট শিব মন্দির, যার নাম বরফানি বাবা। আমরা এখন ওই দিকেই রওনা দিলাম। ওই দূরে দেখা যাচ্ছে লে লাদাখ যাওয়ার রাস্তা। ক্যাফে থেকে হাঁটা পথেই এই শিব মন্দির। আর যেতে যেতে বাঁদিকে চোখে পড়ল হলুদ রঙের ছোট্ট ছোট্ট পিলার, যেগুলো হলো ওয়ার মেমোরিয়াল।
এই জায়গাটা কিন্তু পারলে আপনারা অবশ্যই ঘুরে আসবেন। আমাদের ড্রাইভারের জন্য আমরা এত সুন্দর একটা অফবিট জায়গা দেখতে পেলাম। বাবা বরফানিকে প্রণাম জানিয়ে আর যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবার আমাদের ফেরার পালা। এরপর আমরা ট্যাক্সি স্ট্যান্ডে ফিরে সেখান থেকে পনি নিয়ে যাচ্ছি থাজিভাস গ্লেসিয়ারের দিকে। পনির ভাড়া ছিল পার হেড 1200 টাকা করে। ঘোড়ায় চড়ে যাওয়ার রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, সাংঘাতিক পাথুরে আর এবড়ো খেবড়ো, কিন্তু যারা আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন তারা সবসময় গাইড করছিলেন কিভাবে ঘোড়াকে কন্ট্রোল করতে হবে আর ঘোড়াতে কিভাবে বসতে হবে। আর আমরা সেই জন্যই ঘোড়ায় চড়ে এতটা রাস্তা সুন্দরভাবে পৌঁছে গেছিলাম। এটা सुसाइड पॉइंट। हाँ। नीचे कौन सा नदी जा रहे हैं? सिंधु रिवर। आपका नेम क्या बताया? अहमद भाई। अहमद अहमद भाई। तुम क्या चुप रहो? এটা শুটিং স্পট মহিলাদের জন্য। আমরা জায়গা পয়েন্ট থেকে ফিরে এখন যাচ্ছি থাজিভাস গ্লেসিয়ার। ঘোড়ায় করে সবাই যাচ্ছি, এখানে পনি রাইডে করে গেলে ভালোভাবে পৌঁছানো যায়। হেঁটে হেঁটেও যাওয়া যায় কিন্তু সময়টা অনেকক্ষণ লাগে, তাই জন্য আমরা সবাই ঘোড়াতেই যাচ্ছি। मेरा घोड़ा का नाम क्या है? लल्लू। और ये मेरा बेटा जा रहा है उसका, और मेरी बेटी का रानी, और मेरे हस्बैंड है उनका घोड़ा का नाम क्या है? इसका नाम है चन्नू। चन्नू। आपका नेम क्या है भैया? अहमद भाई। अहमद भाई আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। এখন সূর্য ডোবার পালা, চারিদিকের দৃশ্যটা একবার সবাই দেখুন। ঘোড়ায় চড়ে ভিডিও করা খুব অসুবিধাজনক হয়ে দাঁড়াচ্ছিল, তাই পুরো রাস্তার ভিডিও করা হয়নি। আমরা এখন এসে গেছি থাজিভাস গ্লেসিয়ারে। এই দেখুন সামনে দেখা যাচ্ছে থাজিভাস গ্লেসিয়ারের পয়েন্ট।
পাহাড়ে বেড়াতে এলে বিভিন্ন পয়েন্টের কথা বলে থাকেন। তো এই যারা ঘোড়া নিয়ে আসছিল তারাও বলছিল এখানে 3-4টে পয়েন্ট আছে। তো বেশিরভাগ পয়েন্টই মুভির শুটিং পয়েন্ট। আমরা দেখতে দেখতে এলাম সত্তা পে সত্তা মুভির শুটিং স্পট, আর এখানে হচ্ছে বজরঙ্গি ভাইজানের শুটিং স্পট। সোনমার্গের সবচেয়ে দর্শনীয় স্থান কিন্তু এই তাজিবাস গ্লেশিয়ার। শীতকালে এখানে পুরোটাই বরফে ঢাকা থাকে। শীতকালে এখানে বরফে ঢাকা থাকে বলে নানা রকম অ্যাক্টিভিটি হয়, তার মধ্যে স্লেজ গাড়ি অন্যতম। দূরে দেখা যাচ্ছে ঘোড়াগুলো সব দাঁড়িয়ে আছে, আর রয়েছে ছোট ছোট দোকান যেখানে চাও পাওয়া যায়, তার সাথে ম্যাগিও পাওয়া যায়, আর পাওয়া যায় কাশ্মীরের স্পেশাল চা কাওয়া। সূর্য প্রায় অস্ত যায়, এবারে আমাদের ফেরার পালা। আমার আজকের সোনমার্গ ভ্রমণের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দেবেন। যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রসঙ্গত বলি, যদি আপনাদের ছবি আঁকা ভালো লাগে তাহলে আমার আর্ট রিলেটেড চ্যানেল চন্দ্রিমা আর্টসে গিয়ে ঘুরে আসতে পারেন। ভালো লাগলে আমার পরিবারের সদস্য হয়ে যান, অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা আমার দুটো চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো তাড়াতাড়ি কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। থ্যাংক ইউ।